আচ্ছা, আগেরটার থেকে আমি কন্টিনিউ করে বলছি। আগের দিন আমরা রেজিস্ট্যান্স এটা সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলাম। আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। রো হচ্ছে রেজিস্টিভিটি, এল হচ্ছে লেন্থ, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এর সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ওহমস ল। জেনারেল ফর্মটা লিখছি, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, আমি যদি এরকম একটা রেজিস্ট্যান্স ভাবি, এই রেজিস্ট্যান্সটা কোনো কন্ডাক্টরেরই রেজিস্ট্যান্স। যখন ইলেকট্রনগুলো এর ভেতর দিয়ে যাওয়া আসা করছে, তো ন্যাচারালি সেই কন্ডাক্টরটা ওকে যেতে একটা রেজিস একটা 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 রেজিস্ট্যান্স শো করছে। কারণটা হচ্ছে কি, যে ওখানে ইলেকট্রনসগুলো ধাক্কাধুক্কি খাচ্ছে। ধাক্কার মধ্যে দিয়ে যদি ওকে এগোতে হয়, তো রেজিস্ট্যান্স, দ্যাট ইজ রেজিস্ট্যান্স, আর কিছু না। সিম্পল, একদম ওটাই। আমরা মেলার মধ্যে দিয়ে যাওয়া আসা করার সময় যেরকম ছুটে যদি দৌড়ে পালাতে চাই, আরও বেশি ধাক্কা লাগবে। ঠিক ইলেকট্রনগুলো ওইরকমই ছুটছে, হেয়ার অ্যান্ড দেয়ার, র্যান্ডম মোশন। যার ফলে একটা রেজিস্ট্যান্স দিচ্ছে, দ্যাট ইজ আর। এটা আমরা পড়েছি। তাহলে ভিটা কি? ভিটা হচ্ছে এই জায়গার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। এইটাকে এখন থেকে পড়াটা স্টার্ট কর, ঠিক ঠিক করে বুঝে বুঝে। আমি যদি ধরে নেই এই দিকে কারেন্টটা যাচ্ছে, যদি ধরে নেই এদিকে কারেন্ট যাচ্ছে, ইফ দ্যাট ইজ আই, তাহলে এ আর বি যদি দুটো পয়েন্ট থাকে, তাহলে ডেফিনেটলি বুঝতে হবে এই দিকের পোটেনশিয়াল ইজ গ্রেটার দ্যান এই দিকের পোটেনশিয়াল, আদারওয়াইজ কারেন্ট এদিকে যাবে না। কারেন্ট যেদিক থেকে যেদিকে যাচ্ছে, তার মানে অটোমেটিক্যালি একদম মাথায় ঢুকিয়ে নেয়, দুজনকেই বলছে, সেই দিককার পোটেনশিয়াল উল্টো দিকের থেকে বেশি। বেশি থেকে কমের দিকে কারেন্ট যাবে। ইলেকট্রনের কথা বলছি না, কিন্তু আমি কারেন্টের কথা বলছি। দ্যাট ইজ পজিটিভ চার্জ, তার মানে ইলেকট্রন উল্টো দিকে আসছে। তাহলে আমরা এই যে ভি এ মাইনাস ভিবি, এইটাকেই আমরা বেসিক্যালি ভি বলে চালাচ্ছি এখানে, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। এইটা হচ্ছে সিম্পল একটা স্টেটমেন্ট, যেটা ওহমস ল উনি বলেছেন। কিন্তু এই গোটা ওই ওহমস লর মধ্যেই পুরো ব্যাপারটা ঢোকান রয়েছে। আমরা শুধু এটাকে একটা এলাবোরেটিভ ফর্মটা পড়বো, আর কিছু না। তার মানে যেখানে কোনো রেজিস্ট্যান্স আছে, যেখানে কোনো রেজিস্ট্যান্স আছে, তার ভেতর দিয়ে যদি কারেন্টটা ফ্লো করে, আমি শিওর যে দুটো টার্মিনালের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, নো ডাউট। আর যদি আমি এটা বলি যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, তাহলেও আই এম শিওর হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে কারেন্ট যাচ্ছে। দুটো কথাই ঠিক, এই দুটো কথাই আমাকে একসঙ্গে মাথায় রাখতে হবে। এইবার আসি একটা জায়গায়, সার্কিট একটা ড্র করছি, জিনিসটাকে বোঝ আগে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়া। এই দুটো আমি একটা সার্কিট ড্র করছি। সার্কিটটা এরকম ধর, সার্কিট এরকম অনেক কিছু হতে পারে, এখান থেকে আরেকটা জয়েন হয়ে যেতে পারে। যাই সার্কিট হোক, একটা বেসিক জায়গা হচ্ছে সার্কিটটা ক্লোজ হতে হবে, আদারওয়াইজ কারেন্ট ফ্লো করবে না। বেসিক কন্ডিশন। তাহলে একটা হচ্ছে ক্লোজ সার্কিট হতে হবে, সিএলও এসি, হ্যাঁ ক্লোজ সার্কিট হতে হবে। দুই হচ্ছে এইটাকে যে কোনো একটা ক্লোজ যেটা সার্কিট, এটাকে আমরা একটা বলতে পারি লুপ। লুপ, ঠিক আছে? হুম, না আপাতত ব্যাটারি দিলাম। এই যে জাংশনগুলো, এগুলোকে আমরা বলবো নোড। এক কথায় জাংশন, আর কিছু না। এসএল অরোরাতে সার্কিট সম্পর্কে ডেফিনেটলি কিছু না কিছু দেওয়া রয়েছে।
দেখি তো, এক সেকেন্ড। সার্কিট দেখছি না কিছু, থাকা তো উচিত। ও সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইগুলোকে আমরা কি বলবো? নোড। তা এখন এই ধরনের যদি সার্কিট হয়, এটা অনেক সিম্পলেস্ট সার্কিট। এখান থেকে অনেক কমপ্লিকেটেড সার্কিট বানানো যায়, বেশ বড় সড়ো করে সার্কিট বানালাম। এই সার্কিটগুলোর তোকে জিজ্ঞেস করলো যে এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কত কারেন্ট আছে, এই লুপে কত কারেন্ট আছে, এই ভোল্টেজ কত কারেন্ট ড্রাইভ করছে, পাঠাচ্ছে, এই রকম ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে। এই সমস্ত জিজ্ঞেস করতে গেলে আমাদের যে বেসিক নলেজ লাগবে তাকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন, একটা সার্কিট থাকবে, একটা সার্কিটের মধ্যে অনেক ধরনের রেজিস্ট্যান্সের কম্বিনেশনস থাকবে, সেখান থেকে সার্কিটটাকে ফার্স্ট সিম্পলিফাই করতে হবে। যেমন ধর এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে, তা সিরিজে যদি থাকে আমি এদেরকে দুটো আলাদা আলাদা করে ট্রিট করে করবোটা কি? যে কোনো একটা বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে একটা টেকনিক যেটা দিয়ে আমি সার্কিটটাকে শর্ট করে ছোট করে নিতে পারি। নাম্বার 2, এই যে সার্কিটটাকে ছোট করে নিলাম, তারপরে সেখানে আমি 3টে জিনিস অ্যাপ্লাই করব। একটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল, আরেকটাকে অ্যাপ্লাই করব কারশফস কারেন্ট ল। তাহলে এই দুটো আলাদা করে শিখতে হবে, এইটাকে আলাদা করে শিখতে হবে। ওকে, আজকের ক্লাসে এটা করাবো না, এইটা করাবো। না, ব্যাপার এত সহজ না। না, সেই সব ওই সিরিজ প্যারালাল দিয়ে তো কিছু হবে না, আরো অনেক কিছু আছে। তাহলে একটা হচ্ছে যে আমি ভেবে নিলাম যে আমার কাছে অনেকগুলো রেজিস্ট্যান্স সিরিজে আছে, এটার যদি R1 R2 R3 হয়, তাদের যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে চাই, আমি একটা মনে মনে সার্কিট কমপ্লিট করলাম, ক্লোজ সার্কিট বানালাম। যখন সিরিজে থাকবে তার বেসিক কন্ডিশন হচ্ছে সবার ভেতর দিয়ে একই অ্যামাউন্টের চার্জ ফ্লো করবে। এরকম হতে পারে না যে এখানে এসে চার্জ কিছু বসে থাকলো, কিছু চলে গেল, এরকম না। যতগুলো এখানে আসবে সবাইকে একইভাবে পাস হতে হবে। তার মানে কারেন্ট থ্রু অল দ্য রেজিস্ট্যান্স উইল বি সেম। তাহলে এর আর এর এগেনস্টে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হবে IR1, এর আর এর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স দ্যাট ইজ IR2, এর আর এর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স দ্যাট ইজ IR3, and that will be equal to total potential difference V। এই তিনজনকে রিপ্লেস করে যদি আমি একজনকে নিয়ে বসাই, সেই আমার কন্ডিশন হচ্ছে তার ভেতর দিয়ে একই কারেন্ট যাবে, and equivalent is R equivalent, then R equivalent this is equal to R1 plus R2 plus R3। এইটা তো ঠিক আছে, হয়ে গেল। সিমিলারলি আমি যদি প্যারালাল কম্বিনেশনে যাই, তাহলে ওই একই ব্যাপার, সেখানে ওই ক্যাপাসিটেন্সের মতোই, সেখানে যেরকম পোটেনশিয়াল সেম ছিল এখানেও পোটেনশিয়াল সেম হবে, বাট দে হ্যাভ ডিফারেন্ট কারেন্ট। এটা R1, এটা R2, এটা R3, and this is this. So
1 by R equivalent, this is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3, আর যদি দুটো হয় তাহলে R equivalent is equal to C1 লিখছি R1 R2 by R1 plus R2। এটা আমরা জানিও 9-10 থেকে মোটামুটি পড়ে এসেছি। তো এখানে দুটো জিনিস আমার বলার আছে। নাম্বার 1, ভালো করে বুঝে নে, সিরিজের ক্ষেত্রে R equivalent will be larger than the largest। এই 3 জনের 4 জনের মধ্যে যে সব থেকে বড় ইকুইভ্যালেন্টটা তার থেকেও বড় হবে। প্যারালালের ক্ষেত্রে R equivalent is less than the lowest, যে সব থেকে ছোট ইকুইভ্যালেন্টটা তার থেকেও ছোট হবে। এর জন্য আমরা যদি সার্কিটকে প্যারালালে কানেক্ট করি সেখানে কিন্তু আমার হ্যাঁ রেজিস্ট্যান্স কমে যাবে, মানে কি কারেন্টটা বেড়ে যাবে, টোটাল কারেন্টটা বেড়ে যাবে, কারণ ভিটা তো একই আছে, এই ভিটা তো একই আছে। আমি যদি এইখানে টোটাল সিস্টেমটাকে কমিয়ে ফেলতে পারি তাহলে কি হবে, একই ভি এর জন্য কারেন্ট অনেকটা বেড়ে যাবে। না সব সময় তা নয়। তার মানে আমি এখানে দুটো জিনিস বুঝে নিলাম যে এইটা হচ্ছে ব্যাপার, তাই তো। এবারে আমাকে ডিফারেন্ট সেলকে কানেক্ট করতে হচ্ছে, এই সেলের ব্যাপারটাকে একটু বুঝে নিতে হবে। আগের দিন আমি দুটো জিনিস ডিসকাস করেছিলাম, একটা হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। সেটা কি বলেছিলাম, একটা সেলের মধ্যে এই এনার্জিটা রয়েছে যে কিনা অ্যাকচুয়ালি চার্জগুলোকে ড্রাইভ করছে, পাঠাচ্ছে, তুই যা যা, এই যে তাড়াচ্ছে, এটাই হচ্ছে ইএমএফ। এবার মুশকিলটা হচ্ছে যখনই একটা সেল ইট ইজ ইন দ্য সার্কিট, তখন প্রত্যেকটা সেলের ফিজিক্যাল যে সেলগুলো রয়েছে প্রত্যেকটা সেলের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। তাহলে এই একটা সেল ইফ ইট ইজ কানেক্টেড টু সাম আউটার রেজিস্ট্যান্স আর এই সেলটা নিজে রেজিস্ট্যান্স ফ্রি নয়, এর মধ্যে একটা রেজিস্ট্যান্স রয়েছে, কারণ এর মধ্যেও তো একটা ইলেকট্রোলাইট আছে নাকি, সেটাও তো একটা কন্ডাক্টিং মিডিয়াম, তার ভেতর দিয়েই তো চার্জটা পাস করছে, নাহলে কোথা দিয়ে পাস করবে, ওর ভেতর দিয়েই পাস করছে। তার মানে তার মধ্যে একটুখানি চার্জ ঢুকে বসে আছে, মানে ওই যে চার্জ বলছি সরি রেজিস্ট্যান্স ঢুকে বসে আছে। সেই রেজিস্ট্যান্সের আমরা নাম দিই ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, যেটা কার, সেলের। আমরা সার্কিটটাকে তখন এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে উই ক্যান কনসিডার ইট ইজ ইন সিরিজ টু দ্য সেল। ঠিক আছে, ঠিক। তাহলে আমি যদি ভেবে নিই ইফ দিস ইজ এপসিলন ইএমএফ দ্যাট ইজ অ্যাকচুয়ালি ড্রাইভিং দ্য চার্জ, ইএমএফটাকে এপসিলন বলি। তাহলে এই যে কারেন্টটাকে পাঠাচ্ছি আমি, ভালো করে বুঝে নিই এই এই কথাগুলো কিন্তু ভালো করে মন দিয়ে শোন। কিন্তু ইফ দিস ইজ আই, দেন ওহমস ল কি বলছে, যে এটার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আইআর, এর এগেনস্টে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আইআর, and that should be equal to epsilon, তাই তো। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা কিরকম ভাবে আমরা দেখবো বলতো, এই যে এরকম একটা ব্যাটারি তুই দোকান থেকে কিনে এনেছিস, তার মাথায় এরকম একটা পজিটিভ আর একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, এইটা হচ্ছে আর, আর এই পুরো ব্যাপারটা আমি এইটা পুরোটা দিয়ে বোঝাচ্ছি, ভালো করে বুঝে নে কিন্তু আমার কথাটা, এই পুরো ব্যাপারটা আমি এইটা দিয়ে বোঝাচ্ছি। তার মানে আমরা যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ক্যালকুলেশন করি দ্যাট ইজ এগেইনস্ট আর, তাহলে তার এগেইনস্টে পোটেনশিয়াল ডিফারেন্স কত, আইআর, and that is equal to epsilon minus IR। খেয়াল কর, potential difference is less than EMF। এই এতটা অ্যামাউন্ট অফ ভোল্টেজ এই সেলের মধ্যে নষ্ট হচ্ছে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বলবো এইটাকে পিডি, এইটাকে বলছি ইএমএফ, এইটাকে বলছি লস্ট ভোল্ট। ওকে, তার মানে আমরা যখনই পোটেনশিয়াল ডিফারেন্সের কথা বলছি তখন আমাদেরকে বুঝতে হবে আমি ওই সেলের বাইরেটার কথা বলছি। এবং এটাও খেয়াল কর, about this point the cell and the resistance is in parallel condition।
অ্যাবাউট দিস পয়েন্ট। এই দুটো পয়েন্টের রেসপেক্টে রেজিস্ট্যান্স আর সেলটা প্যারালালে আছে। ইয়েস, এই দুটো পয়েন্ট আঁকছি দেখ, এই যে রেজিস্ট্যান্স এরকম নামিয়ে দিলাম আর এই যে সেলটা আঁকলাম, দেখ ভুল কোথায়, এই দুটো পয়েন্টের এগেনস্টে। সেই জন্য সেলের এগেনস্টে যে পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স। কমুক কমুক না, অসুবিধা কোথায়? ঠিকই, কিন্তু কেউ এপসিলন পাবে না, সবসময় এপসিলন মাইনাস আইআরই পাবে, কারণ সেটা মানেই এটা এর এগেনস্টে ড্রপ। এই আইডিয়াটাকে ক্লিয়ার কর কিন্তু, কারণ এই কথা সামনে পদে পদে লাগবে। কোনো একটা সেল তুই সার্কিটে কানেক্ট করেছিস, এর মানে হচ্ছে তুই লস্ট ভোল্ট নিয়েই হ্যান্ডেল করছিস, কত পাবি না ওর যে ইএমএফ আছে মাইনাস লস্ট ভোল্ট। ঠিক আছে, অসুবিধা কি নেই তো? ঠিক আছে, এবারে আমরা এরম ভাবছি যে অনেকগুলো সেল সিরিজে আছে, তারা একটা কোনো রেজিস্ট্যান্সের সঙ্গে কানেক্টেড। ফর সেক অফ সিম্পলিসিটি আমরা ধরে নিচ্ছি এরা এপসিলন 1 এর ইন্টারনাল রেজিস্ট্যান্স R1, এটা এপসিলন 2 এর ইন্টারনাল R2, এটা এপসিলন 3 এর ইন্টারনাল R3, এর এপসিলন 4 এর ইন্টারনাল R4, এটা হচ্ছে R। তাহলে টোটাল ইএমএফ কত? এপসিলন 1 প্লাস এপসিলন 2 প্লাস এপসিলন 3 প্লাস এপসিলন 4, একদমই, is equal to I into R plus R1 plus R2 plus R3 plus R4। একদমই, আমি ধরে নেব তারা সিরিজে আছে। মনে কর এই একই কনসেপ্ট আমি ক্যাপাসিটরে বুঝিয়েছিলাম, যে আমি কিন্তু ভাববো না যে মাঝখানে সেল আছে কি নেই, আমি একদম শর্ট করে দিয়ে ভাববো ওরা কিসে আছে, এই কথাটা বলেছিলাম ক্যাপাসিটর। যদি আমি ধরে নিই এরা সবাই সমান, এপসিলন 1 is equal to এপসিলন 2 is equal to এপসিলন 3 and so on, then this is, if there are n cell in series, then this is n epsilon equal to epsilon, n epsilon, this is equal to I into R plus I into n into small r, প্রত্যেকটা ইকুয়াল, R1 is equal to R2 is equal to R3 is equal to R, তাহলে this is nr, তাহলে n epsilon is equal to IR plus I into nr, তাহলে I into R plus nr, তাহলে I, this is equal to n epsilon by R plus nr। কারেক্ট? তাহলে এটা কি দিচ্ছে? সার্কিটের কারেন্ট আই, যেটা কিনা এই আর এর ভেতর দিয়েও ফ্লো করছে, যেটা এই সবার ভেতর দিয়েই ফ্লো করছে, সেম এন এপসিলন বাই, হ্যাঁ এবারে আসছি যে অনেকগুলো সেল, অনেকগুলো সেল তারা প্যারালালে রয়েছে। আমি সেমই ধরলাম, এপসিলন আর এপসিলন আর এপসিলন আর। ডিফারেন্ট ধরলে কি হবে সেটা আমি পরে আসছি, একটু কমপ্লিকেটেড হবে, সেটা আমি পরে করাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আর।
যদি এখানে জিজ্ঞেস করে যে সার্কিট কারেন্ট কোনটা, এইটা হচ্ছে সার্কিট কারেন্ট, বোঝা গেল? এদের মধ্যে কিন্তু আলাদা আলাদা কারেন্ট ফ্লো করবে। এখানে সব একই বলে তাই একই, যদি ডিফারেন্ট ডিফারেন্ট সেল আর ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারনাল হয় তাহলে এগুলো সব ডিফারেন্ট।